একটাই মাত্র ইন্টারফেস আছে। আমি ধরে নিয়েছিলাম যে এই এয়ার বাবেলের ভিতরের দিকে প্রেসার হচ্ছে P1 এবং বাইরের দিকে দেখো প্রেসারটা P2, মানে কনকেভ সাইডে প্রেসার P1 এবং উত্তর সাইডে দেখো প্রেসার P2, এটা আমি ধরে নিয়েছিলাম। তাহলে এখানে দেখো আমি এরকম লিখতে পারি, let P1 is the pressure দেখো inside the bubble and এবং দেখো P2 এটা হচ্ছে কিনা যে আউটসাইড দ্য বাবেল। তাহলে এখানে দেখো তো যেহেতু দেখো যে ভিতরের দিকে যেহেতু অবতল, তাই আমরা P1 এর মানটা বেশি হবে। হিয়ার P1 is greater than দেখো P2। তাহলে এক্সেস প্রেসার কত? তাহলে অতএব দেখো আমরা এক্সেস প্রেসার এটা দেখো আমরা ডেল্টা পি বলছি, যার মান দেখো বড় থেকে ছোটটা বিয়োগ করলে আমরা পাবো। তাহলে এইটা আমাকে এখন ক্যালকুলেট করতে হবে। কি করে আমি ক্যালকুলেট করব? দেখো আমি ধরছি যে গ্যাস বাবেলটা দেখো উপর দিকে মুভ করছে আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করলে কি হয়, সে দেখো সাইজে বাড়ে, তাই তো? তাহলে আমি এখানে বলতে পারি as the air bubble moves in upward direction its size increases। তাহলে কি, as the air bubble moves in upward direction যত দেখো আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে কি হয়, এর সাইজ দেখো ইনক্রিজেস, সাইজ বেড়ে যায়। আমি ধরলাম যে এর রেডিয়াস দেখো পিকচার দেখো ড্র করেছি যে আর থেকে বেড়ে আর প্লাস ডিআর হলো, যেখানে ডিআর এর মানটা খুব ক্ষুদ্র নেগলিজিবল। তাহলে আমি দেখো যে লেট so let its radius increases, এর রেডিয়াস দেখো ইনক্রিজ করছে, increases আর থেকে আর প্লাস ডিআর। তাহলে দেখো রেডিয়াস বাড়লে তাহলে তো সারফেস এরিয়াও বাড়বে গো। সো সারফেস এরিয়া দেখো উইল অলসো ইনক্রিজেস, সারফেস এরিয়াও দেখো বাড়ে। তাহলে সারফেস এরিয়া বাড়ছে কতটা? দেখো এটা তো আমি এখানে অ্যাকচুয়ালি দেখো একটা বৃত্ত আকারে দেখাচ্ছি, কিন্তু 3D তে যখন আমরা একটা পিকচার দেখো মানে একটা রিয়েল পিকচার যখন আমি কনসিডার করব, সেখানে দেখো এয়ার বাবেল কিন্তু একটা গোলক, গোলকের সারফেস এরিয়ার ফর্মুলা কি জানো? কত হয়? কত গো সারফেস এরিয়া? স্যার 4 পাই আর স্কয়ার। একদম ঠিক, 4 পাই আর স্কয়ার। তাহলে দেখো এখানে সারফেস এরিয়া কতটা বাড়লো? তাহলে আমরা কি অতএব ইনক্রিজ ইন সারফেস এরিয়া, দেখো এটাকে আমি ডি এ বলে মার্ক করছি। এটা কত হয়? দেখো এই ডি এটা হচ্ছে দেখো আমি বড় গোলক থেকে ছোট গোলকে সারফেস এরিয়া বিয়োগ করলে দেখো আমরা কতটা ইনক্রিজ করলো সেটা পাবো। তাই দেখো আমি এখানে বড় গোলক দেখো 4 পাই, তার রেডিয়াস দেখো আর প্লাস ডিআর তার স্কয়ার, আর ছোট গোলকে দেখো সারফেস এরিয়া 4 পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা 4 পাই স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা দেখো আমি যেহেতু কমন নিয়েছি তাহলে আমি একবার লিখে দিই, আর এখানে দেখো একটা মাইনাস আর স্কয়ার আছে। দেখো এখান থেকে আর স্কয়ারটা ক্যান্সেল আউট হলো, প্লাস মাইনাস। তাহলে দেখো আমার পড়ে থাকছে কি, এখানে দেখো পড়ে থাকছে 4 পাই এখানে 2 আর ডিআর প্লাস দেখো ডিআর স্কয়ার।
এবার এই যে দেখো এখানে আমি dr স্কোয়ারটা লিখছি, যেহেতু দেখো আমরা dr-টাকে এমনি স্মল ধরেছি, যে dr দেখো ইজ ভেরি স্মল, তাহলে যেটা খুব ক্ষুদ্র তাকে যদি স্কোয়ার করা হয় সেটা আরো ক্ষুদ্র হয়ে যায়। দেখো dr যেহেতু স্মল, সো dr স্কোয়ার ইজ, এটা নেগলিজিবলি স্মল, আরো ক্ষুদ্র, NEGLIGIBT, নেগলিজিবলি স্মল। যেমন দেখো না, যদি আমার দেখো dr-টা ধরো আমি কথা বললাম 0.02, তাহলে dr স্কোয়ার করে দেখো 0.0004 দেখো পাবো, আরো ক্ষুদ্র হয়ে গেল। তাই দেখো আমরা এটাকে নেগলেক্ট করতে পারি, সো উই ক্যান নেগলেক্ট ইট। তাহলে আমরা কি পেলাম গো, দেখো 4 পাই ইন্টু 2r dr, তাহলে আলটিমেটলি দেখো সারফেস এরিয়া বাড়লো কত, যে 8 পাই আর dr দেখো বেড়েছে। সবার ওকে? ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো এত সারফেস এরিয়া বাড়লো। এবার আমি থেকে প্রথম ক্লাসে বলেছিলাম যে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য, মানে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য তোমাকে কাজ করতে হয় কতটা, সেটা দেখো সারফেস টেনশনের মানের সঙ্গে সমান ছিল। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যদি ওয়ার্ক করতে হয় গামা, তাহলে এত ক্ষেত্রফল বৃদ্ধির জন্য মোট ওয়ার্ক করতে হবে কত, এত মাল্টিপ্লাই করে দিলেই পেয়ে যাবো। তাহলে নেক্সট আসছি যে if gamma is the surface tension, gamma is the surface tension of liquid, এটা যদি সারফেস লিকুইডের সারফেস টেনশন হয়, then work done কত করতে হবে, then work done against surface tension, দেখো যে then work done against surface tension, তাহলে দেখো এটা আমরা কত পাবো, যে গামার সঙ্গে দেখো dA মাল্টিপ্লাই, কারণ আমি যত সারফেস এরিয়া বাড়াতে চাইবো তত আমাকে বেশি পরিমাণ কার্য সম্পন্ন করতে হবে। তাহলে গামার সঙ্গে দেখো dA পরিমাণ সারফেস এরিয়া বাড়িয়েছি কি বলে, dA-টা মাল্টিপ্লাই করলাম। তাহলে এখান থেকে দেখো আমরা 8 পাই আর dr ইন্টু দেখো গামা, এটা আমি 1 নম্বর সমীকরণ বললাম। সবার ওকে? তাহলে তার কারণ কি বলতো, এর কারণ দেখো যে এই ইউনিট সারফেস এরিয়া ইনক্রিজ করার জন্য আমরা ওয়ার্ক রিকোয়ার্ড গামা পরিমাণ, যেহেতু টু ইনক্রিজ সারফেস এরিয়া বাই ইউনিটি 1, হ্যাঁ, ওয়ার্ক রিকোয়ার্ড কিন্তু, কারণ সবসময় সারফেস এরিয়া মিনিমাইজ করার চেষ্টা করে, এখানে যেহেতু ইনক্রিজ করছি তাহলে ওয়ার্ক রিকোয়ার্ড দেখো গামা, অতএব টু ইনক্রিজ সারফেস এরিয়া বাই কত, 8 পাই আর dr, ওয়ার্ক রিকোয়ার্ড কত হবে, যে 8 পাই আর dr, তার সঙ্গে দেখো গামা মাল্টিপ্লাই করব। সবার ওকে? ওকে গো? বলে বলে তাহলে দেখো তো যে এই যে আমার সারফেস এরিয়া বাড়লো, তার জন্য তো আয়তনও বাড়বে। আমি ধরছি যে আয়তন এই বাড়ছে কত, যে ডিভি পরিমাণ। নাও কি, the volume increases by dV amount when its radius, যখন এর রেডিয়াস ইনক্রিজ করছে, when its radius increases। তাহলে বলো তো এই ডিভির মানটা কত হয়, এবার বার করব।
দেখো এটা পরে আসছি, তার আগে দেখো যে এই যে দেখো যে বাবেলটার ভিতরে যে প্রেসার আছে সেই প্রেসারটা সবসময় চাইছে কি যে ইনসাইড দ্য বাবেল যে প্রেসারটা সেটা দেখো চাইছে কি বাবেলটাকে এক্সপান্ড করতে, আয়তনে বাদ চাইছে। আর বাইরের দিকে যে দেখো প্রেসারটা আছে মানে আউটসাইড দ্য বাবেল P2 প্রেসার, সে চাইছে কি বাবেলটাকে দেখো কম্প্রেস করতে মানে আয়তনে ছোট করতে চাইছে। তার মানে যে P1 প্রেসার চাইছে কি এক্সপান্ড করতে, তাহলে এটা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস বলবো। আর বাইরেকার প্রেসারে দেখো যেহেতু কম্প্রেস করতে চাইছে তাহলে এটা ওয়ার্ক ডান, মানে এটা চাইছে কি ওটাকে মিনিমাইজ করা মানে কম্প্রেশন ওয়ার্ক। ভেতরেরটাকে বলবো এক্সপানশন ওয়ার্ক আর বাইরেরটা হবে কিনা কম্প্রেশন ওয়ার্ক। তাহলে আমি এখানে কি বলতে পারি যে এক্সপানশনের জন্য সিস্টেম মানে গ্যাস কতটা কাজ করলো, দেখো এটা বলতে পারি যে ডিউ টু এক্সপানশন work done by the gas, কোথায় by the gas inside the bubble, বাবেলের ভেতরে দেখো যে গ্যাসটা আছে সেটা কিন্তু এক্সপান্ড করে তা যাইছে, তার ফলে সাইজটা বাড়ে। তাহলে এর দেখো ওয়ার্ক ডান কত হবে যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, দেখো ফোর্স হচ্ছে আমরা P1 প্রেসার আর ডিসপ্লেস করা মানে কি আয়তন কতটা বাড়লো, দেখো ডিভি পরিমাণ বেড়েছে, তাহলে P1 ইনটু ডিভি। কিন্তু আউটসাইড দ্য বাবেল সেটা কি চেষ্টা করে যে মিনিমাইজ করার চেষ্টা করে তার সারফেস এরিয়াকে, তাই তো, মানে এটা কম্প্রেশন ওয়ার্ক। বাট এটা বলতে পারি বাট আউটসাইড দ্য বাবেল P2 প্রেসার কি চাই, P2 প্রেসার দেখো ট্রাই টু মিনিমাইজ its সারফেস এরিয়া, দেখো এর সারফেস এরিয়া দেখো মিনিমাইজ করার চেষ্টা করে। সো তাহলে এটাকে আমরা কম্প্রেশন ওয়ার্ক বলবো, আগেটা ছিল এক্সপানশন ওয়ার্ক, এটা হচ্ছে দেখো সো ইট ইজ কম্প্রেশন কম্প্রেশন ওয়ার্ক। তাহলে কম্প্রেশন ওয়ার্কের মান কত হবে গো, অতএব দেখো কম্প্রেশন ওয়ার্ক এটা তো দেখো আমরা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে P2 ইনটু ডিভি। তাহলে নিট ওয়ার্ক কত হলো, একটা এক্সপানশন ওয়ার্ক একটা কম্প্রেশন ওয়ার্ক। তাহলে দেখো নিট ওয়ার্ক কোনটা অ্যাকচুয়ালি বেশি, দেখো এক্সপানশন ওয়ার্কের ম্যাগনিটিউডটা বেশি হয় বলেই কিন্তু এটা দেখো আয়তনের সাইজে বাড়ে, তাহলে কম্প্রেশন ওয়ার্ক থেকে এক্সপানশন ওয়ার্কটা বেশি। তাই দেখো আমরা এক্সপানশন ওয়ার্কে দেখো পজিটিভ সাইন দিয়ে বললাম আর কম্প্রেশন ওয়ার্কটাকে দেখো আমি নেগেটিভ সাইন দিয়ে বললাম, কারণ একটার এগেনস্টে আরেকটা। তাই দেখো এখান থেকে আমরা P1 ডিভি থেকে P2 ডিভি বিয়োগ করলাম, তাহলে নিট ওয়ার্ক দেখো P1 মাইনাস P2 ইনটু ডিভি পাবো। কারণ কি যে এক্সপানশন ওয়ার্কটাই দেখো কম্প্রেশন ওয়ার্ক যখন করবো তখন সেটা নেগেটিভ সাইন হয়ে যায়, তাহলে এক্সপানশন ওয়ার্কটাকে আমি পজিটিভ দিয়ে বললে কম্প্রেশন ওয়ার্কটাকে আমি অবশ্যই আমাকে নেগেটিভ দিয়ে বলতে হবে। ওকে ঠিক আছে, ঠিক আছে হলে বলবে। ঠিক আছে হ্যাঁ স্যার। বেশ, এবার আমরা ওই আয়তন ইনক্রিজ কতটা করলো ভলিউম কতটা ইনক্রিজ করলো সেটা বার করি, দেখো আমরা নেট ওয়ার্কের মান পাবো। নাও ইনক্রিজ ইন ভলিউম কত, দেখো নাও ইনক্রিজ ইন ভলিউম গোলকের আয়তন কত হবে, ইনক্রিজ ইন ভলিউম
দেখো ডিভি ইজ, দেখো গোলকের আয়তন হচ্ছে 4/3 πr কিউব। তাহলে দেখো আমরা ফাইনাল কন্ডিশনে 4/3 আর প্লাস ডিআর তার হোল কিউব, ইনিশিয়াল কন্ডিশন দেখো 4/3 πr কিউব। তাহলে এখান থেকে 4/3 যদি হোল কমন নিই, দেখো এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস দেখো বি কিউব, আর লাস্টে দেখো একটা আর কিউব আছে। এখান থেকেও দেখো আমি আর কিউব দেখো ক্যান্সেল আউট হয়ে গেল এটার সঙ্গে এটা, আর এখানে দেখো একটা dr² আর একটা দেখো dr³ আছে। এই দুটোকেও দেখো আমি আবার ভেরি স্মল বলতে পারবো, কারণ যেহেতু ডিআরটা স্মল তাহলে এগুলো আগে নেগলিজিবল, তাই তো? তাহলে এগুলো কি এগুলো নেগলেক্টেড, যেহেতু আমরা dr² এবং dr³ এর মানটা খুব খুব ছোট। তাহলে আমরা এখান থেকে আমরা দেখো আবার কি পাচ্ছি, শুধু দেখো একটা টার্ম থাকছে, সেটা কত? 4/3 এখানে 3r² dr। তাহলে 3 ক্যান্সেল আউট হলে দেখো ডিভির মান আমরা এই 4πr² dr পাই। তাহলে নিট ওয়ার্ক কত পেলাম? ডিভির জায়গায় মানটা বসিয়ে দাও। অতএব নিট ওয়ার্ক ডিউ টু এক্সপানশনের জন্য নিট ওয়ার্ক দেখো আমরা এই p1 মাইনাস p2 তার সঙ্গে 4πr² dr, এটাকে তুমি 2 নম্বর নাম্বারিং করো। আগেটা দেখো আমি 1 নম্বর নাম্বারিং করেছিলাম। 1 নম্বরটা কি ছিল? ওটাও দেখো আমরা সারফেস টেনশন থেকে কত ওয়ার্ক ডান এগেইনস্ট সারফেস টেনশন টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ডিএ, তাই দেখো ওটা পেয়েছিলাম। আর এখানেও দেখো আমরা এক্সপানশন ওয়ার্ক কম্প্রেশন ওয়ার্ককে কম্বাইন করে নিট ওয়ার্ক এত পেয়েছি যখন কিনা আয়তনটা ডিভি পরিমাণ বৃদ্ধি পায়। ওকে, ঠিক আছে তো? তাহলে এখানে দেখো দুটোই যেহেতু ওয়ার্ক, ওটাও দেখো আমরা সাবজেকশন থেকে পাচ্ছি, এটা এক্সপানশন কম্প্রেশন ওয়ার্ক থেকে পাচ্ছি, তাই দুটোকে ইকুয়ালাইজ করে দেয় বা কম্পেয়ার করো ইকুয়েশন 1 and 2। সো কম্পেয়ারিং ইকুয়েশন 1 with 2, তাহলে দেখো এখানে আমরা p1 মাইনাস p2 4πr² dr, আর উপরে দেখো কি পেয়েছিলাম 8πr dr। এখানে দেখো আমরা 8πr dr ইন্টু দেখো গামা ছিল। তাহলে দু সাইড থেকে দেখো সব দেখো ক্যান্সেল আউট হয়ে যায়, কি পাই dr r² 8 4 দেখো কি 2 গামা হলো। তাহলে আলটিমেটলি কি 4 হলো। দেখো অর এখানে দেখো p1 মাইনাস p2, এখানে দেখো 2 গামা, তাহলে একটা আর একটা আছে না, এখানে দেখো একটা আর হয়ে গেছে, তাহলে এটাকে 2 গামা বাই আর করে দিলাম। তাহলে অতএব এক্সেস প্রেসার কত? দেখো এক্সেস প্রেসার ডেল্টা পি দেখো আমরা p1 মাইনাস p2, যার মান দেখো আমরা 2 গামা বাই আর পাই। তাহলে সব বাবেলে এয়ার বাবেলের মধ্যে আমরা অতিরিক্ত চাপ কত সেটা আমরা দেখো, যদি আমার রেডিয়াস এবং সারফেস টেনশনের মানটা জানা থাকে তাহলে আমরা এক্সেস প্রেসারটা বার করতে পারবো। এটা কি বলা হয়? ল্যাপ্লাসের সমীকরণ, LAPLACE, ল্যাপ্লাস ইকুয়েশন। অনেক সময় এইরকম একটা কোশ্চেন দেয়, দেখো এটা কি আমরা ঘুরিয়ে কি বলতে পারি? দেখো প্রেসার ইনসাইড দ্য বাবেল মাইনাস প্রেসার আউটসাইড দ্য বাবেল ইকুয়াল টু দেখো 2 গামা বাই আর। তাহলে ঘুরিয়ে আমরা এরকম বলতে পারি
যে ইনসাইড দ্য বাবেল প্রেসার মান কত হবে। যদি আমার আউটসাইড দ্য বাবেল প্রেসারের মান জানা থাকে, তার সঙ্গে দেখো 2 গামা বাই আর যোগ করে দেবো। যোগ করলে দেখো আমি ইনসাইড দ্য বাবেল প্রেসার কত বার করতে পারবো। এইটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এইরকম এক্সপ্রেশন পরীক্ষায় প্রমাণ করতে দেয়। তাহলে শো দ্যাট বলে প্রশ্ন করবে, বুঝলে? যে কোশ্চেনটা এরকম করবে যে শো দ্যাট দ্য প্রেসার ইনসাইড এ শো বাবেল ইজ এত, আর গামা এবং আর হচ্ছে কি সারফেস টেনশন আর রেডিয়াস। এটা কি তোমাকে এই শো দ্যাট বলে প্রশ্ন করবে, শো দ্যাট। ওকে, হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এয়ার বাবেলের জন্য দেখো, এই শো বাবেলের জন্য এটা আমরা পেলাম। এবার নেক্সট আসবো, দেখো আমি 2 নম্বর হেডিং দেবো কি, যে এই 1 নম্বর যেমন হেডিং দিয়েছিলাম হুবহু দেখো এবার এয়ার বাবেলের জন্য করব। তাহলে এয়ার বাবেলটা কি একদম হুবহু এক্সপ্রেশন দেখো ডিরাইভ করবো একদম সেম। তাহলে নেক্সট আসছি যে এক্সেস প্রেসার, দেখো এখানে হেডিং দিচ্ছি কি যে এক্সেস প্রেসার ইন অ্যান এয়ার বাবেল। এখানে দেখো আমি এটা কি 2 নম্বর আমি ডিরাইভ করছি। এটা এয়ার, এটাকে এয়ার বাবেল না লিখে এটাকে দেখো আমি একটা সোপ বাবেল করি। সোপ বাবেল ইন অ্যান এয়ার, এটাকে আমরা ইন এ সোপ বাবেল, এস ও এ পি, ইন অ্যান এয়ার, একটা সোপ বাবেলের কথা বলা হচ্ছে। দেখা যাক কি হয়। এই সোপ বাবেল দেখো আমি এখন বাতাসের মধ্যে আছে, তো দেখো আমি এই পিকচারটা বলি। ধরো এটা একটা সোপ বাবেল বাতাসের মধ্যে দেখো ভেসে বেড়াচ্ছে। আমি দেখো এই আমি কনসিডার করছি, দেখো এই সোপ বাবেলটা দেখো ভিতরে কি আছে, ভিতরের দিকেও দেখো এয়ার আছে, ভিতরের দিকেও এয়ার, এটাও দেখো এয়ার, বাইরেও দেখো এয়ার। জাস্ট এইটা কি একটা ওয়াটারের একটা পাতলা ফিল্ম বা আস্তরণ। তাহলে এইটা যদি ওয়াটার একটা পাতলা আস্তরণ হয়, তুমি দেখো এখানে কটা ইন্টারফেস পাবে। এই দেখো এখানে একটা দেখো ইন্টারফেস পাচ্ছ, যেটা দেখো ভিতরে ওয়াটার এয়ার ইন্টারফেস, আর বাইরে দিকেও দেখো তুমি একটা ইন্টারফেস পাচ্ছ। তাহলে এর দুটো ইন্টারফেস আছে। তাহলে এখানে একটা ইন্টারফেস, এই ভিতরেও দেখো একটা ইন্টারফেস আছে। তাই আমি সোপ বাবেলটাকে আমি বলতে পারি কি এর দেখো দুটো ইন্টারফেস আছে। আগের এয়ার বাবেলের মধ্যে দেখো একটা ইন্টারফেস ছিল, কিন্তু এখানে আমরা দুটো ইন্টারফেস পাবো। তাহলে এটা দেখো হ্যাজ 2 ইন্টারফেস। সবার ওকে? তাহলে আমি এখন বলতে পারি যখন একটা সোপ বাবেল এয়ারের মধ্যে থাকে যে when a soap bubble present in an air, then it has দুটো এয়ার ওয়াটার ইন্টারফেস, দুটো এয়ার ওয়াটার ইন্টারফেস আছে। আমি ধরছি এই সোপ বাবেলটা রেডিয়াস সামান্য একটু বৃদ্ধি পেল, মানে ধরো এর রেডিয়াসটা ধরো বলছি যে আর ছিল, সে আর থেকে সামান্য দেখো একটু বৃদ্ধি হলে দেখো আমি এরকম করে সামান্য একটু বাড়াচ্ছি। দেখো রেডিয়াসটা সামান্য, যে আর থেকে এই রেডিয়াসটা বেড়ে দেখো আর প্লাস ডিআর হলো, এটা আর, এটা বললাম আর প্লাস ডিআর। তাহলে আগের ক্ষেত্রে দেখো যেমন হিসাব করেছিলাম এখানেও ঠিক হুবহু সেম হিসাবটা আমরা করব।
ঠিক আছে, দেখা যাক কি, যে আমি ধরে নিচ্ছি এর রেডিয়াস আর থেকে বেড়ে আর প্লাস dr হলো, যে ইফ দ্য রেডিয়াস of soap bubble, এটা দেখো increases from এই r to r plus dr, তাহলে এর সারফেস এরিয়া কত ইনক্রিজ করে বলো? দেন its surface area increases by কত বলো, কত হবে? দেখো সারফেস এরিয়া কত ইনক্রিজ করবে, দেখো আমরা তাহলে আমরা বড় যেটা দেখো গোলকে গেছি তার সারফেস এরিয়া থেকে ছোটটাকে বিয়োগ করব, তাহলে আগেরটার মতো হুবহু সেম, যে এর ইনক্রিজ করছে দেখো, তাহলে আমরা যদি dA পরিমাণ ইনক্রিজ করে তার সঙ্গে আমাকে এখানে একটা 2 মাল্টিপ্লাই করতে হয়, তার কারণ কি, এই দুটো ইন্টারফেস আছে বলে, ভিতরের দিকেও একটা সারফেস এরিয়া বাড়ছে, বাইরের দিকেও দেখো একটা সারফেস এরিয়া বাড়ছে, তাহলে এখানে আমাকে দেখো 2 মাল্টিপ্লাই করতে হচ্ছে, তার কারণ যেহেতু এর দুটো ইন্টারফেস আছে, ভিতরের দিকেও সারফেস এরিয়া বাড়লো, বাইরের দিকেও দেখো সারফেস এরিয়া বাড়ছে, since it has two air water interface, দুটো এয়ার ওয়াটার ইন্টারফেস আছে বলে, তাহলে বলো তো আগের মতো হুবহু সেম, তাহলে dA কত হয়, তাহলে অতএব দেখো এখানে আমরা এই যে ইনক্রিজ সারফেস এরিয়া কত হবে, অতএব ইনক্রিজ সারফেস এরিয়া দেখো আমরা 2 dr এর জায়গায় দেখো আমরা 4 পাই r প্লাস dr তার স্কয়ার মাইনাস দেখো 4 পাই r স্কয়ার, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম, তাহলে এখান থেকেও দেখো আগেরটার মতো হুবহু সেম, 4 পাই যদি হোল কমন নিই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, লাস্টে একটা r স্কয়ার পড়ে আছে, তাহলে r স্কয়ার তুমি ক্যান্সেল আউট করে দাও, এটা দেখো কেটে গেল, এইটা দেখো নেগলিজিবল, এটা আমি নেগলেক্ট করলাম খুব ক্ষুদ্র বলে, তাহলে দেখো আলটিমেটলি আমরা এখান থেকে যে মাল্টিপ্লাই করলে দেখো আমরা এখানে কত পাচ্ছি গো, যে দেখো যে 2 4 8 8 2 16 16 পাই r dr সবার আসছে, মানে আগেরটা যা হচ্ছে আজকের সময় দেখো এক্সট্রা দেখো 2 দেখো গুণ হয়ে যাচ্ছে, এই 2টা দেখো গুণ হয়ে গেছে, কারণ এই দুটো সারফেস এরিয়া আছে বলে, সারফেস আছে বলে, 2 এয়ার ওয়াটার ইন্টারফেস। ওকে, হলে বলবে, এবার বলো তো যদি সারফেস টেনশন লিকুইডের গামা হয়, তাহলে সারফেস টেনশনের ডেফিনিশন অনুযায়ী একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য ওটা কৃতকার্যের মান, তাহলে এত সারফেস এরিয়া বৃদ্ধির জন্য টোটাল কৃতকার্য বা ওয়ার্ক ডান কত করতে হবে সেটা বার করে নি, আগেরটার মতো একদম সেম, দেখো if gamma is the surface tension, gamma is the surface tension of liquid, then work done against
ওয়ার্ক ডান এগেনস্ট সারফেস টেনশন। সারফেস টেনশনের এগেনস্ট, কারণ সারফেস টেনশন সারফেস এরিয়া মিনিমাইজ করার চেষ্টা করে, এখানে দেখো বেড়ে যাচ্ছে। তাহলে এগেনস্ট সারফেস টেনশন তাহলে কত কাজ করতে হচ্ছে, দেখো আমরা ওই সারফেস টেনশনের সঙ্গে আমরা সারফেস এরিয়া মাল্টিপ্লাই করে দিলাম, কারণ ওটা ইউনিট এরিয়ার জন্য ছিল, এত এরিয়ার জন্য টোটাল ওয়ার্ক এত করতে হবে। তাহলে এটা, তাহলে এবার দেখো এইটাকে তুমি 1 নম্বর দেখো, আগের বেলা কিছু পেয়েছিলাম গো, দেখো গামা ইন্টু 8 পাই আর ডিআর ছিল, এখন দেখো 16 পাই আর ডিআর। এর পরের যে পার্টটা আগেরটার মতো হুবহু সেম, মানে ওই এক্সপানশন ওয়ার্ক কম্প্রেশন ওয়ার্ক এই পার্টটা দেখো হুবহু সেম। আমি আগেরটা থেকে দেখো পুরোটা নিয়ে এলাম, নিয়ে আগের পার্টটার সঙ্গে দেখো এই পার্টটাকে আমি এবার তুলনা করব, করলেই দেখো আমি একটা এক্সপ্রেশন পাবো। তাহলে এখানে যা হলো তারপর দেখো আমি আগের থেকে হুবহু নিলাম, যে ধরো এর ভলিউমটা বাড়ছে ডিভি পরিমাণ, তাহলে এক্সপানশন ওয়ার্ক কম্প্রেশন ওয়ার্ক দেখো আমি হিসাব করলাম, দেখো এক্সপানশন ওয়ার্ক কম্প্রেশন ওয়ার্ক হিসাব, তাহলে দেখো ভলিউম দেখো ইনক্রিজ করেছে, করে দেখো আমরা এটা এক্সপানশন ওয়ার্ক কম্প্রেশন ওয়ার্ক নিট ওয়ার্ক কত হয় পেলাম, ভলিউম কত ইনক্রিজ করলো দেখো সেটাও দেখো পেয়ে গেছি। তাহলে এইখানটা একটু কেটে গেছে বলে ভালো করে লিখি, দেখো এখান থেকে আমরা যে 3r dr স্কয়ার মাইনাস dr কিউ, এটা প্লাস dr কিউ মাইনাস দেখো r কিউ, তাহলে এখান থেকে দেখো এই পোরশনটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে dr স্কয়ার dr কিউ এগুলো দেখো নেগলিজিবল বা নেগলেক্ট করলাম, নেগলেক্টেড। তাহলে দেখো পড়ে থাকছে কি এই পার্টটা, তাহলে এখানে ডিভির মান, তাহলে ওয়ার্ক নিট ওয়ার্ক ইনটু এক্সপানশন দেখো এটা পেয়েছি। তাহলে এখানেও ঠিক আগের মতো হুবহু সেম 1 নম্বর এবং 2 নম্বরকে দেখো কম্পেয়ার করব, তাহলে কম্পেয়ারিং মানে একটা পড়লেই দেখো অটোমেটিক্যালি দেখো আরেকটা পড়া হয়ে যাচ্ছে। তাহলে এখানেও দেখো একদম হুবহু সেম, comparing equation 1 with 2, দেখো এখানে আমরা p1 minus p2 4 pi r square dr, আর এদিকে দেখো আমরা কি ছিল যে গামা ইন্টু 16 পাই আর dr, তাহলে দুদিক থেকে দেখো সব কেটে গেল, দেখো dr dr পাই পাই এই 4 16 r স্কয়ার r, তাহলে দেখো শুধুমাত্র এখানে p1 মাইনাস p2 একটা r থাকছে, এখানে দেখো 4 গামা, তাহলে আমরা p1 মাইনাস p2 সমান দেখো 4 গামা বাই r, তাহলে এটাই দেখো এক্সেস প্রেসার। তাহলে এক্সেস প্রেসারের মান দেখো আমরা সোপ বাবলের ক্ষেত্রে আমরা 4 গামা বাই আর পাই, আগেরটা বেলায় দেখো আমরা 2 গামা বাই আর পেয়েছিলাম, এখন দেখো 2 মাল্টিপ্লাই হয়ে গেল, কারণ দুটো ইন্টারফেস আছে বলে। এটাকেও আমরা সোপ বাবলের জন্য ল্যাপ্লাসের সমীকরণ বলবো। তাহলে এটাও কি, এটা হচ্ছে দেখো ল্যাপ্লাসের সমীকরণ, এলএপি এলএসি ল্যাপ্লাস ইকুয়েশন। তাহলে এখান থেকে তাহলে আমরা কি এটা বলতে পারি, তাহলে দেখো যদি আমি এয়ার বাবেল আর সোপ বাবেলের জন্য কম্পেয়ার করি, তাহলে অন দেখো এক্সেস প্রেসার সমান দেখো 2 ইন্টু 2 গামা বাই আর, তাহলে এটাই দেখো আমরা এক্সেস প্রেসার অফ সোপ বাবেল BUBBLE ইকুয়াল টু দেখো 2 ইন্টু excess pressure of an air bubble বলতে পারি। তাহলে এইরকম তোমাকে পরীক্ষায় প্রমাণ করে দেবে যে দেখাও এয়ার বাবেলের মধ্যে যে এক্সেস প্রেসার সেটা দেখো কি যে সোপ বাবেল থেকে মানটা তার দ্বিগুণ হয়ে যায়। তাহলে এইটা কিন্তু একটু ভালো করে করো পরীক্ষার জন্য, হ্যাঁ। সোপ বাবেল এক্সেস প্রেসার এয়ার বাবেলের দ্বিগুণ হয়, শো দ্যাট বা প্রুভ দ্যাট, এটা প্রশ্ন করবে প্রুভ দ্যাট হিসাবে, প্রুভ দ্যাট। ওকে,
একটা করলে দেখো আর একটা দেখো অটোমেটিক্যালি হয়ে যাবে। জাস্ট তোমাকে মনে রাখতে হবে কি এই দুইটা আসছে থেকে এই দুটো ইন্টারফেস আছে বলে, সোফা বলে দুটো ইন্টারফেস বলে দেখো দুই এসছে। তাহলে এরকম ভাবে যদি ধরো কোন একটা আমি ইমাজিন করি যে কোন একটা বাবেল যার এন সংখ্যক ইন্টারফেস আছে, তাহলে এখানে কিন্তু একটা এন মাল্টিপ্লাই করব উইথ রেসপেক্ট টু এআর বাবেলের এক্সেসর এর সঙ্গে, কারণ এআর বাবেল হ্যাঁ সময় একটা ইন্টারফেস হয়। বুঝতে পারলে? এই যে দুইটা, এই দুইটা তাহলে কোত্থেকে এলো? এই দুইটা এলো দেখো ওই টু ইন্টারফেসের জন্য, দুটো ইন্টারফেস থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে সব? কালকে সকালে বর্ধমান যাবো, যদি তোমাদের কারো নোটপত্র দরকার পড়ে আসতে পারো, হ্যাঁ সবটা পেয়ে যাবে, সমস্ত নোট একবারে টোটাল সেম টু নোট পাবে। যদি কেউ আসতে চাও আসতে পারো সকালে। সকালে বলতে মেনলি তোমাকে আসতে হবে 9টার সময় করে, তাহলে পাবে 9টা থেকে 9:30টার মধ্যে আসতে হবে। হয়েছে, নেক্সট টপিকে যাবো। বেশ, নেক্সট টপিকে চলো। এবার আসছি এই সারফেস টেনশন আমরা কিভাবে মেজার করব, এটা আমাদের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালও করতে হবে কিন্তু। তাহলে নেক্সট আসছি মেজারমেন্ট অফ, কারণ তোমাদের সেমিস্টার 2 তে ফিজিক্যাল প্র্যাকটিক্যাল কিন্তু আছে, এবং সেই প্র্যাকটিক্যালের একটা হচ্ছে সারফেস টেনশন প্র্যাকটিক্যাল। তা সেগুলো এবার একটু বলবো। নেক্সট হেডিং দাও মেজারমেন্ট, MEASURE, measurement of surface tension, measurement of surface tension, কি করে সারফেস টেনশন আমরা মেজার করব। বিভিন্ন রকম পদ্ধতি অ্যাভেলেবেল, আমি মেনলি 3টে পদ্ধতি বলবো, সব থেকে ওল্ড থেকে সব থেকে নিউ পদ্ধতি সেরকম। আমি প্রথমে আসছি যে ক্যাপিলারি রাইজ মেথড। ক্যাপিলারি দেখো আমরা যখন কোন একটা লিকুইডের মধ্যে গ্লাস ক্যাপিলারি ডুবিয়ে দিচ্ছি, আইদার ক্যাপিলারি দেখো ওয়াটারের মধ্যে উঠে যাচ্ছে বা মাটির মধ্যে নিচে যাচ্ছে, তাহলে কতটা রাইজ করলো যখন আমি অ্যাকুয়াস মিডিয়াম নেব সেইটা মেজার করে আমরা সারফেস টেনশনের মানটা বার করতে পারি। তাহলে ওই জন্য দেখো প্রথম পদ্ধতিটা বলছি কি ক্যাপিলারি রাইজ মেথড, METHOD। এখানে কি অ্যাকচুয়ালি হয় দেখো, যখন আমি একটা গ্লাস ক্যাপিলারিকে ডোবাই লিকুইডের মধ্যে মেনলি ওয়াটার, দেন ওয়াটার লেভেল দেখো রাইজ করে যায় কিছুটা উচ্চতা পর্যন্ত, তাই তো? আমরা এরকম বলতে পারি যে ধরো যে তুমি একটা গ্লাস ক্যাপিলারি তুমি ডুবিয়েছো, আমি এখানে এক লাইন জাস্ট লিখবো যে when a glass capillary is dipped, ডোবাচ্ছি কোথায়? into a liquid, ধরো লিকুইডটা আমি ওয়াটার বললাম, যে গ্লাস ক্যাপিলারি ইজ ডিপ ইনটু এ লিকুইড, তখন কি হয়? দেন ওয়াটার লেভেল দেখো রাইজেস টু সাম হাইট, কিছু উচ্চতা পর্যন্ত দেখো এটা বাড়ে, টু সাম হাইট, তাই তো? তাহলে দেখো তো যে এখানে কতটা বাড়লো বলো তো। দেখো আমি কি এরকম একটা পিকচার দেখাতে পারি, ধরো আমি এই একটা আমি কন্টেনার নিলাম, এখানে দেখো আমি এইটা মার্ক করছি যে এইটা দেখো ওয়াটার লেভেল নর্মাল কন্ডিশনে ছিল। এবার যখন দেখো এখানে আমি একটা গ্লাস ক্যাপিলারি যোগ করলাম,
দ্য গ্লাস ক্যাপিলারি, সেখানে দেখো এই ঘটনাটা ঘটলো কি, যে এখানে দেখো যে ওয়াটারটা দেখো এইরকম কিনা এই কন্ট্যাক্টে আসার সঙ্গে সঙ্গে দেখো যেটা উপর দিকে উঠে যায়, মানে দেখো এখানে এইভাবে দেখো উপর দিকে উঠে গেল, এটাও দেখো উপর দিকে উঠে গেল, আর এখানে দেখো এরকম একটা কার্ভ সারফেস আমরা পাই, তাই তো? তাহলে আমি দেখো কার্ভ সারফেস যে পাচ্ছি, আমি যদি এইটা মার্ক করে দিই, ভালো করে দেখো যে এইটাকে আমি দেখো ডট দিয়ে একটা ফ্ল্যাট সারফেস, তাহলে এই সারফেস থেকে দেখো এই হাইটটা আমি এইচ বলে মার্ক করলাম, যে এই উচ্চতা রাইজ করেছে। ধরো এর রেডিয়াস আমি আর বললাম, তাহলে একটা আর রেডিয়াসে গ্লাস ক্যাপিলারি যখন আমি কোন একটা লিকুইডের মধ্যে ডোবাচ্ছি, তখন এটা মেনলি আমার ওয়াটার, তখন এই উচ্চতা পর্যন্ত লিকুইড রাইজ করলো। এখান থেকে আমরা এই ওয়াটারে বা লিকুইডে সারফেস টেনশন কত হবে এটা আমরা বার করতে পারবো। কিভাবে দেখা যাক, ধরে নিচ্ছি যে এই লিকুইডটা সারফেস টেনশনের মান গামা, যে লেট গামা is the surface tension. Gamma is the surface tension দেখো of water, আর এর আর বললাম কিনা তার রেডিয়াস ক্যাপিলারি, আর is the radius of the capillary tube, তাই তো? আরটা দেখো রেডিয়াস ধরেছি, আর গামা হচ্ছে কিনা সারফেস টেনশনের মান। তাহলে বলো তো এই আপওয়ার্ড ফোর্স কত হবে? যে এটি যদি হয় তাহলে আপওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন আমরা কত পাবো? দেখো যে সারফেস টেনশন প্রপার্টিটা কি জন্য আসছে, দেখো সেখানে যে স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য। এখানে যে লিকুইডটা ওয়াটারটা যে রাইজ করলো তার কারণ কি, এখানে অ্যাডিসিভ ফোর্সটা স্ট্রঙ্গার কম্পেয়ার টু কোহেসিভ ফোর্স। তাহলে গ্লাস ওয়াটার ইন্টারফেসের কাছাকাছি অ্যাডিসিভ ফোর্সটা খুব স্ট্রং হয় বলে তারপর লিকুইডটা উপর দিকে রাইজ করে যায়। তাহলে এখানে বলো তো এই যে গ্লাস ওয়াটার যে ইন্টারফেস এটা কোথায় আছে? তুমি যদি দেখো উপর দিক দিয়ে তাকাও, চোখ রাখো, তুমি দেখবে কি পরিধি একটা বৃত্ত মতো দেখবে উপরে সারফেসটাকে, সেই বৃত্তের যেটা দেখো পরিধি বরাবর দেখো গ্লাসের সঙ্গে সে কন্ট্যাক্টে থাকে। তার মানে আমরা দেখো যে এখানে যে আপওয়ার্ড ফোর্স সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওই ইন্টারফেস বরাবর, তার মানে গ্লাস ওয়াটার ইন্টারফেস মানে পরিধি বরাবর বলবো। তাহলে আপওয়ার্ড ফোর্স যেটা আমরা পাচ্ছি সেটা সারফেস টেনশনের জন্য, সেটার মান কত হবে? সেটা অ্যাকচুয়ালি অ্যাক্ট করে ওই সারকামফারেন্স বা পরিধি বরাবর, যার মান দেখো আমরা পরিধির সঙ্গে যদি আমরা সারফেস টেনশন মাল্টিপ্লাই করি সেই মানটা পাই। কি বলতে পারি যে সো দ্য আপওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন, upward force due to surface tension। দেখো এই আপওয়ার্ড ফোর্স লিখেছি, এটার জন্য সারফেস টেনশন তো উপর দিয়ে ওঠে, যে তাহলে আপওয়ার্ড ফোর্সের মান দেখো এটা অ্যাক্ট করছে আমরা পরিধি বরাবর। তাহলে এটাকে এরকম করে বলতে পারি যে অ্যাক্টিং কোথায় গো, অ্যালং the পরিধি সারকামফারেন্স সারকামএভি দেখো RENC সারকামফারেন্স অফ দ্য ক্যাপিলারি। কারণ দেখো সারকামফারেন্স বলেই দেখো আমরা অ্যাডিসিভ ফোর্সটা কাজ করে, তার পরিধি বরাবর, তাই দেখো অ্যাক্টিং অ্যালং দ্য সারকামফারেন্স অফ ক্যাপিলারি টিউব বলে আরো ভালো হয়, অফ দ্য ক্যাপিলারি টিউব। এর মান দেখো অ্যাকচুয়ালি আমরা সারকামফারেন্স কত দেখো পরিধি মান 2πr, তার সঙ্গে দেখো গামা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটাই দেখো আমরা আপওয়ার্ড ফোর্সের মানটা পেলাম। ওকে, ঠিক তো?
এবার বলো তো ডাউনওয়ার্ড ফোর্সের মান কত হবে? দেখো ডাউনওয়ার্ড ফোর্সটা কি জন্য আসবে, যে ওয়েটে লিকুইডটা রাইজ করলো তার তো একটা কি ডাউনওয়ার্ড ফোর্স থাকবে তার ওয়েটের জন্য, কারণ প্রত্যেকটা পার্টিকেল দেখো তার কি কি এই মাধ্যাকর্ষণের জন্য তার সে নিচের দিকে নামতে চায়, তাহলে তার দেখো ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে তার ওয়েটের জন্য, সেটার মান কত হয়? দেখো যদি ধরে নি ওই যে উচ্চতা পর্যন্ত লিকুইডটা রাইজ করেছে, সেখানে ধরলাম কি যে লিকুইডের মাস এম, ছোট হাতের এম, তাহলে এখানে দেখো বলতে পারি যে এগেন ডাউনওয়ার্ড ফোর্স due to weight, downward force due to weight of liquid, লিকুইডের ওয়েটের জন্য দেখো ডাউনওয়ার্ড ফোর্স, তার মান কত হয়? দেখো এর মানটা আমরা mg, তাই তো, যেখানে এমটা কি, এমটা হচ্ছে দেখো ওই যে উচ্চতা পর্যন্ত লিকুইডটা রাইজ করলো তার সেই লিকুইডটা টোটাল মাস, তাহলে মাস অফ লিকুইড, এটা কি দেখো আমরা মাস অফ লিকুইড রাইজ এই উচ্চতা পর্যন্ত, হ্যাঁ, ইন ক্যাপিলারি টিউব আপ টু হাইট, হ্যাঁ, না এখানে বলি মাস অফ লিকুইড রাইজ এইচ, তাহলে এইচটা পরে বলো তো, তাহলে আরো মানটা ভালো হবে, যে মাস অফ লিকুইড রাইজ ইন ক্যাপিলারি টিউব আপটা পরে এসো, যে কতটা পর্যন্ত, যে আপ টু এইচ, ঠিক আছে, কারণ দেখো যে আমরা যে উচ্চতা লিকুইড রাইড করলো তার ডাউনওয়ার্ড ফোর্স আসবে, কিন্তু দেখো এখানে কি হয়, একটা ব্যালেন্স কন্ডিশনে থাকে, এই ব্যালেন্স কন্ডিশনে আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্সকে ব্যালেন্স করে বলে লিকুইডটা ওই উচ্চতা পর্যন্ত উঠে দেখো সে স্টপ হয়ে যায়। যদি এখানে স্টপ না হতো তাহলে কি বলতাম, যদি আপওয়ার্ড ফোর্সের মান বেশি হতো তাহলে লিকুইডটা কিন্তু দেখো কন্টিনিউয়াস উপর দিকে উঠতে থাকতো, আর যদি ডাউনওয়ার্ড ফোর্স বেশি হয় তাহলে লিকুইডটা কিন্তু উঠতোই না, নিচের দিকে একই লেভেলে থাকতো। তাহলে এখানে যেহেতু একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত লিকুইডটা রাইজ করে স্টপ হয়ে যায়, তাহলে বলতে পারি কি যে ওই উচ্চতায় আমরা আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্সটাকে ব্যালেন্স করছে, তাই দেখো লিকুইডটা ওই উচ্চতা পর্যন্ত গিয়ে হাইট রাইজ করে স্টপ হয়ে গেছে, ফার্দার আর রাইজ করছে না। তাহলে এখানে এটা বলা যায় at the balanced condition, now at the balanced condition কি হয়, বা equilibrium condition or equilibrium condition, upward force is exactly equal to downward force, আপওয়ার্ড ফোর্সটা ডাউনওয়ার্ড ফোর্সের সঙ্গে দেখো সমান, তাহলে আপওয়ার্ড ফোর্স কত গো, দেখো আমরা পেয়েছি 2πr ইনটু গামা, ডাউনওয়ার্ড ফোর্স mg। এবার এখান থেকে দেখো আমাকে গামাটা বার করতে হবে। এবার তুমি বলো তো এখানে দেখো মাস অফ লিকুইড রাইজ, এই যে ওই যে এই উচ্চতা পর্যন্ত লিকুইডটা রাইজ করলো তার মাসটা আমরা বার করব কিভাবে? এই মাসটা বার করা কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট, কারণ আমাদের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে এটা মাপা যায় না। কিন্তু দেখো আমরা অন্য কোনো উপায় অবলম্বন করতে পারি, কি যে আমরা সবাই দেখো এটা জানি যে ডেনসিটি রো সমান দেখো মাস বাই ভলিউম হয়, তাহলে এখান থেকে দেখো মাস সমান আমরা ডেনসিটি ইনটু ভলিউম বলতে পারি। তাহলে এই ইকুয়েশনে মাসটাকে রিপ্লেস করে দেখো আমরা 2πr ইনটু গামা, মাসটাকে রিপ্লেস করে দেখো আমরা ডেনসিটি ইনটু ভলিউম ইনটু জি করলাম। এখানে এই ভিটা অ্যাকচুয়ালি কি, দেখো যে আয়তনে লিকুইড রাইজ করলো ওই এইচ উচ্চতা পর্যন্ত, তাহলে এটা বলতে পারি ভলিউম অফ লিকুইড এটা রাইজ
কোথায়? ইন ক্যাপিলারি আপ টু দেখো আপ টু এইচ। আর এই রোটা কি? দেখো ওয়াটারের ডেনসিটি কত। তাহলে দেখো না, ওই মাসটা কি রিপ্লেস করে আমি ওই আয়তন ইনটু ডেনসিটি করে দিলাম। তাহলে দেখো এটা হলো ডেনসিটি অফ ওয়াটার। তাহলে দেখো এইগুলোকে কিন্তু এই আয়তনটা কত এটা কিন্তু আমরা মাপতে পারবো। সেটাও মাপা খুব ডিফিকাল্ট, কিন্তু তবুও তো আগের থেকে অনেকটা ইজি। তাই দেখো এখান থেকে দেখো আমরা এই আয়তনটাকে এবার কিভাবে মাপতে পারি। দেখো এখানে 2πr ইন্টু গামা। দেখো আয়তন এখানে কি করে হবে? দেখো ক্যাপিলারি যদি রেডিয়াস আমার জানা থাকে, তাহলে একটা দেখো একটা চোঙের মতো দেখো পাচ্ছি। চোঙের আয়তনের ফর্মুলা কি? কে বলতে পারবে চোঙটা কি হয়? পাই আর স্কয়ার এইচ। একদম ঠিক। তাহলে এখানে দেখো আমরা যে পাই আর স্কয়ার, উপরে ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তার সঙ্গে যদি এইচ হাইটটা মাল্টিপ্লাই করে দিই, দেখো ওই এইচ উচ্চতা পর্যন্ত টোটাল আয়তনটা আমি পেয়ে যাব। তাই এই আয়তনটাকে রিপ্লেস করে দেখো আমি পাই আর স্কয়ার এইচ, তার সঙ্গে দেখো জি আছে। তাহলে এই ফর্মুলায় দেখো ডান দিক বাঁ দিক দেখো অনেক কিছু কাটাকাটি যায়। কি দেখো পাই আর স্কয়ার, দেখো এতগুলো গেল, আর কি যাচ্ছে না। তাহলে এখানে দেখো এক্সপ্রেশনটা অনেক ছোট হয়ে গেল। কি পেলাম? যেখানে দেখো 2 গামা, এদিকে দেখো রো আর জি। তাহলে এখান থেকে দেখো আমরা সারফেস টেনশন কত? রো আর জি বাই 2। তাহলে আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফোর্সকে ক্যান্সেল আউট করলে আমরা সারফেস টেনশনের এক্সপ্রেশন এরকম পাচ্ছি। ঠিক আছে? বলে বলবে হয়ে গেছে স্যার। এবার দেখো আমি এই একই ক্যাপিলারি, সেম ক্যাপিলারি ইউজ করব, একবার নন লিকুইড নিয়ে আর একবার আননোন লিকুইড নিয়ে। ধরো তুমি নন লিকুইড ওয়াটার অ্যাভেলেবেল, এটা নন লিকুইড নিয়ে তুমি ওই সেম ক্যাপিলারি ইউজ করে তুমি ক্যাপিলারি রাইজ মাপলে, মানে কতটা হাইট। দেখো এখানে দেখো একটা এইচ দেখো টার্ম দেখো আছে। তাহলে যদি সেম ক্যাপিলারি ইউজ করো, তার রেডিয়াস আরটা ফিক্সড, হাইটটা মাপলে এইচটা কত করে মাপলে। ওই সেম ক্যাপিলারি নিয়ে তুমি আবার আননোন লিকুইড, তোমাকে যেটা পরীক্ষার সময় দেওয়া হয়েছে, সে আননোন লিকুইডটা তুমি কত রাইজ করলো এইচ এর মান তুমি বার করলে। তাহলে দেখো যেহেতু দুটো ভিন্ন ভিন্ন লিকুইড, তাই আমি তাদের ডেনসিটির মানটা একবার রো 1 একবার রো 2 বলছি। তাহলে কি এখানে দেখো এই ফর্মুলা ইউজ করে আমি এটা বলতে পারি, নাও ইউজিং same capillary দেখো যার আরটা দেখো ফিক্সড, রেডিয়াস ফিক্সড, তা আর লিখেছি, হ্যাঁ, যার রেডিয়াস দেখো ফিক্সড। if we used দেখো two different লিকুইড, এক নম্বর দিয়ে মার্ক করছি এটা নন লিকুইড, যেমন দেখো ওয়াটার, অ্যান্ড এই যে 2 নম্বর মার্ক করছি একটা আননোন লিকুইড, আননোন লিকুইড। ঠিক আছে? তাহলে 1 নম্বরকে বললাম নোন আর 2 নম্বরকে বললাম আননোন। তাহলে দেখো যাদের ডেনসিটি তো ভিন্ন হবে, তাহলে if we use two different liquid having density, যাদের ডেনসিটি দেখো আমি একবার রো 1 আর একবার রো 2 বলছি, এবং এদের সারফেস টেনশন একবার গামা 1 আর একবার দেখো আমি গামা 2 বলছি। তাহলে এই সিচুয়েশনে আমরা কি পাবো? উপরের ফর্মুলা দেখো ইউজ করলে, এই ফর্মুলা থেকে দেখো আমরা নোনের জন্য কি পাবো?
নোন লিকুইড আর এদিকে দেখো আননোন লিকুইড। তাহলে নোনের জন্য দেখো সারফেস টেনশন গামা ওয়ান সমান তার ডেনসিটি রাডটা ফিক্স, তার হাইট কত বাড়লো, হ্যাঁ h1/2। আননোনের জন্য দেখো গামা টু কত হবে, তার ডেনসিটি ইন্টু দেখো এখানে একটা আরটা ফিক্সড h2g/2। তাহলে এই ফর্মুলা একবার নোনের জন্য একবার আননোনের জন্য ইউজ করলাম। এখানে কি h1 h2 হচ্ছে h1 h2 হাইট অফ লিকুইড রাইজ, height of liquid rise for liquid 1 and 2। তাহলে আমার দরকার কি আননোন লিকুইডের সারফেস টেনশনটা বার করতে হবে। তো তাহলে দেখো তুমি এখান থেকে যদি গামা 2 বাই গামা 1 করো, দেখো সব ক্যান্সেল আউট হয়ে গিয়ে দেখো উপরে ρ2h2/ρ1h1। তার এখান থেকে আমরা গামা 2 কত, গামা 1 ইন্টু দেখো ρ2/ρ1 ইন্টু h2/h1। এবার দেখো এক নম্বরটাকে আমি ওয়াটার ধরেছি, তাহলে এখান থেকে দেখো আমরা গামা আননোন সমান দেখো গামা ওয়াটার রো আননোন বাই রো, এটা ওয়াটার। আর এটাও দেখো আমরা কত আননোন লিকুইড উচ্চতা বাড়লো বাই দেখো এইচ ওয়াটার। তাহলে ইউজিং দিস ইকুয়েশন আমরা দেখো এতগুলো প্যারামিটারের মান যদি জানা থাকে, কি কি প্যারামিটার, যে দেখো এগুলো যে ইফ গামা ফর ওয়াটার, এই যে রো আননোন, রো ওয়াটার, এইচ আননোন, এইচ ওয়াটার, এগুলো যদি নোন হয় আর নোন, ঠিক আছে, দেন এই যে গামা আননোন এটা দেখো ক্যান বি ক্যালকুলেটেড, আমরা ক্যালকুলেট করতে পারবো। এই ফর্মুলাটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল প্রবলেম অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল, কারণ প্র্যাকটিক্যালও এই ফর্মুলা ধরেই তোমাকে করতে হতে হবে। তাহলে এইটা মেনলি আমি এখানে লিখে রাখছি, এটা VVI for numerical problem, okay। বলে বলবে বোঝা গেল কি করলাম? ঠিক আছে, এবার এই ইকুয়েশনটা ধরে যখন তুমি সলভ করবে না, তখন তুমি কিছুটা হলো এরর পাবে, কিছুটা ভুল রেজাল্ট। তার কারণ কি বলতো, এখানে অনেক কিছু কনসিডার করা হয়নি। যেমন দেখো প্রথমত ওই যে উপরে দেখো আমি ডটের লাইন দেখো হাইটটাকে মানে ওয়াটারটাকে দেখো কনসিডার করা হয়েছে ওই মাস পর্যন্ত। উপরে যে কার্ভ পোর্শন, সেই কার্ভ পোর্শনে ওয়াটারটাকে দেখো কনসিডার করাই হয়নি। তার সঙ্গে সঙ্গে কি এই ইকুয়েশন যেটা ডিরাইভ করলাম, এখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থিটার মানটাকে অ্যাপ্রক্সিমেটলি 0 মানে খুব নেগলিজিবল ধরা হয়েছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থিটা। তার কারণ দেখো এখানে যদি দেখো আমি কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটাকে কনসিডার করি, দেখো এখানে দেখো এই যে এই দেখো এইদিকে যাবে বা এরও দেখো এইদিকে, তাহলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল দেখো এইটা হচ্ছে আমার থিটার মান।
তাহলে এই থিটার দেখো এইদিকে অ্যাকচুয়ালি সাইন পার্ট কস পার্ট, আর এইদিকে দেখো আমরা সাইন পার্টটা পাবো। তাহলে এইদিকে দেখো গামা কস থিটা, এইদিকে দেখো আমরা গামা সাইন থিটা আছে। একই রকম ভাবে এখানেও দেখো আমরা গামা কস থিটা, এইদিকে দেখো গামা সাইন থিটা। তাহলে যদি আমরা কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটাকে কনসিডার করি তাহলে আমরা আরো বেশি দেখো অ্যাকুরেট রেজাল্টটা পেতে পারি। তাহলে এইটা আমরা কিভাবে কনসিডার করবো একটু দেখি। তাহলে আমি এখানে দেখো এটা বলতে পারি, এই যে ওখানে যেটা ডিরাইভ করলাম এই সমীকরণের মধ্যে লিখে দিচ্ছি দিস ইকুয়েশন is used, আমরা ইউজ করতে পারি যদি if theta is very very small, থিটার মানটা যদি খুব ক্ষুদ্র হয়, দ্যাট ইজ আমি এরকম বলতে পারি যখন দেখো থিটা অ্যাপ্রক্সিমেটলি 0 ডিগ্রি, তখন তুমি ইউজ করলে তখন ভালো রেজাল্ট পাবে। কিন্তু যদি দেখো থিটার মানটা খুব ক্ষুদ্র না হয় বা আমি আরো অ্যাকুরেট যদি রেজাল্ট পেতে চাই তাহলে অবশ্যই তোমাকে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কনসিডার করতে হবে। কি যে ইফ থিটা ইজ নট ভেরি স্মল, যেমন ওয়াটারের ক্ষেত্রে দেখো না আমি আগের দিনে বলেছিলাম 18 ডিগ্রি পাওয়া যায়, 18 ডিগ্রিটা কিন্তু 0 কাছাকাছি নয়। ইফ থিটা ইজ নট ভেরি স্মল or অথবা to get more accurate, ACCURATE, more accurate result, we consider contact angle, আমরা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থিটাটা কনসিডার করব। দেখো থিটাটা যদি কনসিডার করা হয় উপর দিকে দেখো যে আপওয়ার্ড ফোর্স, সে আপওয়ার্ড ফোর্সের মান কত হবে? দেখো দেন আপওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন কত হয়? যে আপওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন। দেখো এটার মান দেখো আমরা পরিধি বরাবর 2 পাই, আর তার সঙ্গে দেখো আমি শুধু গামা লিখেছিলাম। তার কারণ কি দেখো cos 0 এর মান দেখো 1, কারণ কি আমি থিটাটাকে দেখো 0 কনসিডার করেছিলাম, তাই দেখো cos 0 এর মান 1 হয় বলে দেখো আমরা শুধু গামা লিখেছিলাম। কিন্তু এখানে দেখো থিটাটা 0 নয়, তা আমাকে উপরের দিকে ফোর্স দেখো cos থিটা লিখতে হবে। বুঝতে পারলে? ওকে, সব ঠিক আছে, গামা cos থিটা, কারণ ও আপওয়ার্ড ডিরেকশন দেখো cos পার্টটা দেখো আছে। ঠিক সিমিলারলি ডাউনওয়ার্ড ফোর্স কত হয়? ডাউনওয়ার্ড ফোর্স ডিউ টু ওয়েট এর মান দেখো আমরা যে mg এর মান দেখো রো ভি জি, যেটা রিপ্লেস করছিলাম দেখো ভিটাকে রিপ্লেস করে আমরা পাই আর স্কয়ার এইচ ইন্টু জি পাবো। ঠিক বলছি? ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে এখানেও দেখো ব্যালেন্স কন্ডিশনে দুটোকে ইকুয়াল করলেও দেখো আমরা একটা ফর্মুলা পেতে পারি যে অ্যাট ব্যালেন্স কন্ডিশন কি হবে? দেখো আমরা 2 পাই আর ইন্টু গামা কস থিটা, এটা দেখো রো পাই আর স্কয়ার এইচ ইন্টু জি। তাহলে এখানেও দেখো দু সাইড থেকে কিছু টার্ম ক্যান্সেল আউট হচ্ছে, যেমন দেখো এখানে আর স্কয়ার পাই, তাহলে কি পড়ে রইলো? দেখো এখানে পড়ে রইলো দেখো 2 গামা কস থিটা, এখানে রো আর এইচ জি। আমার দরকার দেখো গামাটা, তাহলে গামা সমান কত? রো আর এইচ জি
বাই 2 cos থিটা, মানে আগে cos থিটা পার্টটা 1 ছিল যেহেতু 0 ডিগ্রি কনসিডার করেছিলাম। তাহলে এই ফর্মুলা আমি একবার নোনের জন্য একবার আননোনের জন্য ইউজ করব। তাহলে নোনের জন্য দেখো গামা 1 সমান কি বলতে পারি, তার ডেনসিটি আমি সেম ক্যাপিলারি ইউজ করছি, আরটা ফিক্স h1 g বাই দেখো তার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আমি থিটা 1 ধরলাম। আর আননোনের জন্য তার সারফেস টেনশন দেখো আমরা কি বলবো, তার ডেনসিটি সেম ক্যাপিলারি রেডিয়াস ফিক্স আর হাইট h2 g বাই 2 cos থিটা 2। এখানে দেখো আরটা ফিক্সড আছে, মানে কি এখানে আমরা ইউজ সেম ক্যাপিলারি, একই ক্যাপিলারি ইউজ করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো যদি অনুপাত করি অতএব গামা 2 বাই গামা 1 কত হয়, দেখো রো 2 h2 বাই রো 1 h1, cos পার্ট দেখো অপোজিট রেসিপ্রোকাল দেখো ব্যস্তানুপাত হয়ে দেখো হয়ে আছে, তাই অবশ্যই তোমাকে দেখো থিটা 1টা উপরে যাবে আর থিটা 2টা দেখো তলায় আসবে। তাহলে এখান থেকে দেখো আমরা গামা 2 কত, সরি গামা 1 ইন্টু দেখো রো 2 বাই রো 1 ইন্টু h2 বাই h1 ইন্টু এখানে cos থিটা 1 বাই cos থিটা 2। তাহলে এই ফর্মুলা দেখো তুমি যদি অ্যাপ্লাই করো দেখো আরো তুমি, কারণ থিটা পার্ট দেখো আগে ছিল না, তাহলে এখান থেকে দেখো যে থিটা 1 থিটা 2 তোমার যদি জানা থাকে তাহলে গামা 2টা আরো বেশি অ্যাকুরেটলি তুমি পাবে। তাহলে এটা কি যে ইফ থিটা 1 and theta 2 are known কি, then gamma 2 can be calculated more accurately, ACCURATELY। দেখো কারণ আগের পার্টে দেখো দুটো লিকুইডের কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটাকে আমি 0 তে কনসিডার করেছি, তাই দেখো এই cos পার্টটা দেখো পুরো 1 হয়ে গেছিল, cos 0 1, তাই দেখো এটা 1 লিখছিল, ঠিক আছে। এবার আরো একটু দেখো অ্যাকুরেট রেজাল্ট আমি পেতে পারি কিরকম ভাবে বলো তো। দেখো আমরা এই ক্যালকুলেশনের মধ্যেও দেখো আবার এই উপরে এই দেখো যেটা কার্ভ পজিশন সেই লিকুইডে দেখো কনসিডার করা হচ্ছে না, তা সেইটাকে এবার কনসিডার করলে আমরা আরো অ্যাকুরেট পাবো। কিরকম দেখো তো, আমি কিরকম বলতে পারি, দেখো আমি এখানে ক্যাপিলারিটা ড্র করি একটু মোটা করে, আমি জুম করে দেখাই। ধরো এইটা দেখো আমি ক্যাপিলারিটা, ঠিক আছে। আমরা দেখো যে এইরকম দেখো এইরকম দেখো একটা কার্ভ সারফেস আমি পেয়েছি, আমি এই উচ্চতা পর্যন্ত লিকুইডটাকে দেখো কনসিডার করা হয়েছে। আমরা এই পোরশনে লিকুইড বা এই পোরশনে লিকুইডটাকে দেখো কনসিডার করা এখনো পর্যন্ত হয়নি। তাহলে এইটাকে আমাকে যদি কনসিডার করি, ইফ ইউ কনসিডার দ্য ভলিউম অফ লিকুইড প্রেজেন্ট ইন কার্ভ পজিশন, তাহলে আমরা আরো দেখো অ্যাকুরেট রেজাল্টটা পাবো। তাহলে কি যে ইফ উই কনসিডার দ্য ভলিউম অফ লিকুইড present in curved position, then we get more accurate result, ACCURATELY।
মোর অ্যাকুরেট আমরা রেজাল্টটা দেখো পেতে পারি। এটা কি করে পাবো দেখি তো? এই পোর্শন লিকুইডটা আমরা ক্যালকুলেট করবো কিভাবে? দেখো এটা ক্যালকুলেট করার জন্য আমি দেখো এখানে একটা দেখো গোলক ড্র করলাম। দেখো এর রেডিয়াসটা এখানেও যেমন আর, তাই তো ওটা আর, আমি এই রেডিয়াস নিয়ে দেখো আমি একটা গোলক ড্র করছি। ওকে, মোটামুটি একটা হয়েছে। তাহলে এর ভলিউম কত বলতে পারবে? এর ভলিউম কত বলো? এর ভলিউম কত হবে? দেখো আমরা ভলিউম, আমরা যেহেতু গোলক তাই দেখো আমরা 4/3 পাই আর কিউব বলবো। এবার দেখো তো আমার এই পোর্শন দেখো লিকুইডটা মানে এটা দেখো হাফ গোলক, তাহলে এই পোর্শনটা মানে আমি দেখো এখানে মার্ক করেছি, এটা দেখো অর্ধেক পজিশন, অর্ধেকটা, তাহলে অর্ধ গোলকের আয়তন আমি উপর থেকে বিয়োগ করে দেব। তাহলে দেখো এইটা কত, দেখো হাফ, তাহলে এর ভলিউম ঠিক কালার গুলো ম্যাচ করাবে। দেখো ভলিউম হচ্ছে হাফ ইন্টু 4/3 পাই আর কিউব, মানে দেখো আমরা 2/3 পাই আর কিউব পাই। এবার আমি কি এটা কি ঠিক বলছি? দেখো তো অ্যাকচুয়ালি এইটা কিন্তু 2/3 পাই আর কিউব নয়, 2/3 পাই আমি ভুল করলাম, মানে ওই শুধুমাত্র ওই কার পজিশনটা, মানে আমি একটুখানি দাঁড়াও, আমি একটুখানি ভুল করি, দাঁড়াও, যে এইটা দেখো অ্যাকচুয়ালি যে 2/3 পাই কোনটা পাবো, দেখো এইটা কিন্তু নয়। আমি ব্যাকে যাই, কতদূর পর্যন্ত ব্যাকে যাবো, দাঁড়াও, যার হচ্ছে না, বেশ ঠিক আছে, যখন হচ্ছে না ঠিক আছে। দেখো আমি এইগুলো সব কেটে দিলাম। আমাকে এই পোর্শনটা দেখো যদি কোনোভাবে বিয়োগ করতে পারি, দেখো আমি এইগুলো তো আগে ছিল, দেখো আমি হাফ গোলক মানে কোনটা হবে, যে এইখান থেকে দেখো এই পোর্শনটা মানে এই পোর্শনটা দেখো হাফ, এইটা, তাহলে এইটা দেখো আমি বার করে নিলাম। এর কত? এইটা দেখো হচ্ছে এই পোর্শনটার ভলিউম আমরা হাফ ইন্টু 4/3 পাই আর কিউব, মানে আমরা 2/3 পাই আর কিউব পাই। আমি ঠিক বলছি? ঠিক তো? ওকে, ঠিক আছে গো। এই ওকে সবার? এই আচ্ছা সবাই, হ্যালো। হ্যাঁ স্যার। তাহলে এইটা বলো তো কত আয়তন হবে? এই টোটালটা কত হবে বলো? আমি যদি টোটালটা থেকে সবুজ পোর্শনটা বিয়োগ করে দিই, তাহলে দেখো আমরা ওই কালো পোর্শনটা পাবো। এই পোর্শনটা কত আয়তন? দেখো এইটাও তো আর, এটাও দেখো আর, তাহলে এখানে কি বলতে পারি? এই পোর্শনটার ভলিউম, এটার দেখো ভলিউম কত, যে আমরা দেখো পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচটা উচ্চতাটা দেখো আমরা এখানে কত, এই যে এই হাইটটা দেখো আর ধরেছি, তার রেডিয়াসের সমান, তাহলে দেখো আমরা পাই আর কিউব পেলাম। তাহলে পাই আর কিউব থেকে দেখো যদি 2/3 পাই আর কিউব বিয়োগ করে দিতে পারি, তাহলে দেখো আমরা ওই পোর্শনের আয়তনটা পেয়ে যাব, তাই না? তাহলে কার পোর্শনে কত লিকুইড আছে? তাহলে অতএব ভলিউম অফ লিকুইড present in curved area, এই কার্ভড এরিয়ায় দেখো আমরা টোটাল, দেখো আমরা ওইটা দেখো পাই আর কিউব থেকে সবুজ পোর্শনটা দেখো আমরা 2/3 পাই আর কিউব বিয়োগ করে দিলাম। তাহলে পাই আর কিউব হোল কমন গেল, 1 মাইনাস 2/3 দেখো 1/3, মানে আমরা 1/3 পাই আর কিউব দেখো পেলাম ওই পোর্শনটা লিকুইডের ভলিউম। তাহলে টোটাল ভলিউম অফ লিকুইড কত? দেখো টোটাল ভলিউম অফ লিকুইড কত, ওই আপ টু এইচ কত বলতে পারবো, যে টোটাল ভলিউম অফ
লিকুইড রাইস, কতটা লিকুইড রাইস করলো দেখো আমরা পাই আর স্কোয়ার এইচ পেয়েছিলাম, তার সঙ্গে দেখো এই পোর্শন 1/3 পাই আর কিউব দেখো যোগ করে দিলাম, কারণ এটা আগে কনসিডার করা হচ্ছিল না। এখন অতএব আপওয়ার্ড ফোর্স এখন কত, দেখো আপওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন, দেখো আমরা পরিধি বরাবর 2 পাই আর দেখো আমরা গামা কস থিটা, আর ডাউনওয়ার্ড ফোর্সের মান কত পাই, ডাউনওয়ার্ড ফোর্স তার ওয়েটের জন্য দেখো যেটা অ্যাকচুয়ালি এমজি, এমটাকে রিপ্লেস করে দেখো রো ভিজি, দেখো ভলিউমটাকে রিপ্লেস করে আমরা পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব, তার সঙ্গে আবার জি আছে। তাহলে এই দুটোকে ইকুয়াল করলেই আমি আরো একই রেজাল্ট পাবো। তাহলে অ্যাট ব্যালেন্স কন্ডিশন, অ্যাট ব্যালেন্সড কন্ডিশন দেখো আমরা এই যে আপওয়ার্ড ফোর্স 2 পাই আর ইন্টু গামা কস থিটা, আর ডাউনওয়ার্ড ফোর্স দেখো রো, এখানে পাই আর স্কোয়ার এইচ, এখানে 1/3 পাই আর কিউব, তার সঙ্গে জি মাল্টিপ্লাই করে দাও, তাই না? ওই কালার গুলো ভালো করে মনে রাখবে, তাহলে দেখো বুঝতে পারবে ওই উপরে ওই কি হিসাবটা করলাম। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি, এখান থেকে একটা জিনিস কমন যাবে, দেখো পাই আর স্কোয়ার দেখো কমন যাবে, তাহলে পাই আর স্কোয়ার রো, এটা দেখো পড়ে রইলো এইচ, এটা 1/3 আর, এখানে একটা জি, তাহলে দু সাইডে দেখো কাটাকাটি করলে আমরা পাই পাই আর স্কোয়ার, তাহলে কি পেলাম শেষ পর্যন্ত দেখো তো, এখানে দেখো পড়ে আছে তোমার যে 2 গামা কস থিটা, এদিকে দেখো আমরা আর রো জি ব্র্যাকেটের মধ্যে এইচ প্লাস 1/3 আর, তার এখান থেকেও দেখো গামা সমান কি পাবো, আর রো সরি এটা আর রো লিখবো, আর রো জি এইচ প্লাস 1/3 আর বাই দেখো 2 আমরা কস থিটা। এই ফর্মুলাটা আরো বেশি অ্যাকুরেট। তাহলে এখানেও দেখো যদি আমরা একবার নোন একবার আননোন ইউজ করি সেম ক্যাপিলারি নিয়ে, তাহলে গামা 1 দেখো আমরা কি পেলাম যে আর রো 1 জি এইচ 1 প্লাস 1/3 আর বাই 2 cos থিটা 1, এখানেও দেখো গামা 2 কত হবে, এটা দেখো আর রো 2 জি বাই তার দেখো হাইট h2 প্লাস 1/3 আর তলায় দেখো 2 cos থিটা 2। তাহলে অনুপাত এখানেও আমরা সেম ক্যাপিলারি ইউজ করছি, ইউজ সেম ক্যাপিলারি। তাহলে এখানেও দেখো তুমি যদি রেশিও করে দাও, তাহলে অতএব গামা 2 বাই গামা 1, দেখো এখানেও কিছু জিনিস কাটাকাটি যায়, যে ওপরে দেখো আমরা রো 2 বাই রো 1, আর দেখো এই যে h1 এটাও দেখো সমানুপাতিক হিসাবে আছে, h1 প্লাস 1/3 আর, তলাতেও দেখো h2 প্লাস 1/3 আর cos পার্টটা দেখো অপোজিট ব্যতিক্রম হয়ে ব্যস্তানুপাতিক হিসাবে আছে, তাই উপরে দেখো cos থিটা 1, তলায় দেখো cos থিটা 2। তাহলে এই ফর্মুলাটা আরো বেশি অ্যাকুরেট হলো, তাই না? তাহলে এখান থেকে তুমি আরো দেখো ইজিলি মানটা বার করতে, মানে আরো অ্যাকুরেট মানটা বার করতে পারবে। তাই এটা দেখো আমি এখানে আগের ফর্মটা কি করে পাবো, দেখো না তুমি যদি cos পার্টটাকে বাদ দিয়ে দাও, তাহলে এই পার্টটা বাদ চলে গেল, এই 1/3 দেখো আর এই পোর্শনটা দেখো বাদ দিয়ে দিলে দেখো আমরা অ্যাকচুয়ালি এখানে একটু ভুল লিখলাম, দেখো একটু ভুল লিখেছি, কি ভুল লিখেছি বলো তো, স্যার উপরে h2 হবে, হ্যাঁ এইটা h2 হবে, এটা h1 হবে, ঠিকই। তাহলে দেখো যে এখানেও দেখো আমরা এই 1/3 আর এই পোর্শনটা বাদ দিলে আর cos পার্টটা বাদ দিলে দেখো আমরা সব থেকে ইজি যেটা প্রথমে করেছিলাম সেটা আমরা, তবে ওই রেজাল্টের মধ্যে খানিকটা এরর থাকবে এটা বলতে পারি।
তাহলে এটা দেখো আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট, মানে ফর্মুলা। এবার এই ফর্মুলা আমরা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ইউজ করি না, মানে ক্যাপিলারি রাইজ মেথডটা আমরা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে আমরা করবো না, আমরা প্র্যাকটিক্যাল কিন্তু এই ফর্মুলা করবো না, কারণ এই ফর্মুলাটার মধ্যে অনেক জটিলতা আছে। কি বলতো, প্রথমত দেখো ওই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থিটাটা মাপবো কিভাবে? আগে তো ক্যাপিলারি খুব সূক্ষ্ম সরু, সেটা চোখেই দেখা যায় না বলতে কথা। তার আবার দেখো রেডিয়াস আরটা মারতে হবে, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থিটা বার করতে হবে, সেগুলো কেমিস্ট্রি ল্যাবরেটরিতে মেজারমেন্ট করা খুব ডিফিকাল্ট বলে আমরা আমরা কি করি, এই ক্যাপিলারি রাইজ মেথডটাকে অ্যাভয়েড করে চলি, অন্য আরো ইজি মেথড আমরা ইউজ করব। তাহলে এখানে বলতে পারি it is very difficult, it is very difficult to measure দেখো the value of to measure the value of each and theta and r, থিটা মানটা এবং আর এর মানটা বার করা দেখো খুবই ডিফিকাল্ট। কোথায়? ইন আওয়ার কেমিস্ট্রি ল্যাবরেটরিতে এগুলো ল্যাবরেটরি। তাই আমরা কি করব, যে আমরা দেখো কি যখন আমরা এই থিটা বা আর মাপবো সেখানে কিছু এরর চলে আসে, তাই কি হয় যে ভেরি ডিফিকাল্ট হওয়ার জন্য আমরা এটাকে অ্যাভয়েড করব। সো উই অ্যাভয়েড দিস মেথড, এই মেথডটাকে আমরা অ্যাভয়েড করে চলবো, নিয়ে পরবর্তী আরো ইজি মেথড আছে সেটা আমরা ইউজ করব। ওকে, এই চ্যাপ্টারটা আর নেক্সট ক্লাসে অর্ধেকটা হলেই শেষ হয়ে যাবে, দিয়ে তারপরে আমরা ভিসকোসিটিটা ধরবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলে রাখি তোমাদের সেকেন্ড সেমিস্টারে ফিজিক্যাল পোর্শনটা কিন্তু তুলনামূলকভাবে ফার্স্ট সেম থেকে অনেকটা কম, তাই চাপ নেওয়ার কিছু নেই, একদিন করে পড়াচ্ছি বলে। আর তোমাদের পরীক্ষা সবার শেষে হবে, কারণ আগে 6 নম্বর সেম, 4 নম্বর সেম, তারপর তোমাদের হবে। তাই আমি ঠিক সময় তোমাদের কভার করবো, অসুবিধা করার কথা নয়, হবেও না অসুবিধা, কারণ ফার্স্ট সেম থেকেও সিলেবাস একটু কম আছে এখানে। এটাকে এরপর সবার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট আর একটা এর থেকে ইজি মেথড আছে, সেটা একটু বলি, বলে আজকে ছেড়ে দেবো, দিয়ে পরের দিন আমি বাকিটা করে দেবো। হ্যাঁ, যে 2 নম্বর একটা মেথড, দেখো এটাকে আমি 1 নম্বর দিয়েছিলাম কি ওই উপরে, দেখো ক্যাপিলারি রাইজ মেথড, বা 2 নম্বর এসো, 2 নম্বর আসছে কি, যে ড্রপ ওয়েট মেথড। এটা কিরকম বলতো? এই মেথডটা বলছে, ধরো তুমি একটা সরু ক্যাপিলারি নিয়েছো, এর বলো একটা ক্যাপিলারি সরু, দেখো একটা ক্যাপিলারি, আমি একটু বড় করে দেখালাম। এই ক্যাপিলারি থেকে দেখো ফ্রিলি তুমি ওয়াটার, কোন একটা লিকুইডকে পড়তে দিয়েছো, সে দেখো আস্তে আস্তে করে একটা ড্রপ উৎপন্ন করছে। এই ড্রপটা দেখো আস্তে আস্তে করে দেখো সাইজে বাড়তে একটা সময় কি হয়, সে দেখো ছেড়ে পড়ে যায়। এটা কি? এটা দেখো লিকুইড ড্রপ, এটা দেখো গ্রো ইন সাইজে বাড়ছে। এটা কি? এটা দেখো আমি একটা ক্যাপিলারি নিয়েছি, ক্যাপিলারি। এবার কি হয়, এই যে লিকুইডটা দেখো যখন ছেড়ে পড়ে ক্যাপিলারি থেকে, তখন এই ড্রপটার ওয়েট আমরা মেজারমেন্ট করব, ওটি সেখান থেকে সারফেস টেন্সিলের মানটাও আমরা বার করতে পারবো। কিভাবে দেখা যায়? দেখো আমি এখানে বলতে পারি কি, যে আমরা একটা লিকুইডকে ক্যাপিলারি টিউবের মধ্যে নেব এবং সেখান থেকে আমরা ড্রপ বাই ড্রপ ফেলবো। এই প্রত্যেকটা ড্রপের সাইজ দেখো আমরা কি করব, যে তার ওয়েট মেজারমেন্ট করব, করে সেখান থেকে সাবস্টেন্সের মানটা আমরা বার করতে পারবো। তাহলে এখানে বলতে পারি যে এ লিকুইড দেখো ইজ টেকেন in a capillary tube and এবং দেখো it fall drop by drop
দেখো ক্যাপিলারি থেকে এটা দেখো ড্রপ বাই ড্রপ পড়ছে, তাই তো? আমরা এখানে দেখো কি যে দেখো এই যে ড্রপটা আস্তে আস্তে কি হয়, সাইজে বড় হয়, বড় হতে হতে একটা সময় কি হয়, এ ছেড়ে পড়ে যায়। কখন ছেড়ে পড়ে? যখন আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্সকে ব্যালেন্স করতে পারে না। দেখো সাইজে বাড়ছে মানে কি, তখন যে আপওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন এটাকে ব্যালেন্স করে করে যাচ্ছে তার ওয়েটের জন্য ডাউনওয়ার্ড ফোর্সকে। সাইজে বাড়ছে, ডাউনওয়ার্ড ফোর্সের মানটা এম এর মানটা বাড়ছে, মাস বাড়ছে, ডাউনওয়ার্ড ফোর্স বাড়ছে, বাড়তে বাড়তে যখন ব্যালেন্স হলো না তখন দেখো সেটা ছেড়ে পড়ে গেল বা ডিসকানেক্ট হয়ে গেল। তাহলে বলতে পারি দা সাইজ অফ দ্য ড্রপ এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজেস, the size of the liquid drop, size of the liquid drop এটা increases continuously and কি হয়, at last it disconnect from capillary, it disconnect ছেড়ে পড়ে যায়, disconnect from capillary। কখন ডিসকানেক্ট হয়? দেখো এই যখন ব্যালেন্স করতে পারছে না তখন, ওই তো যখন যে মুহূর্তে ডিসকানেক্ট হলো সেই মুহূর্তে কি বলতে পারবে না, ব্যালেন্স কন্ডিশন, তাই না? যে আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্সকে ব্যালেন্স করে। এই যে মুহূর্তে লিকুইডটা ছেড়ে পড়ছে সেই মুহূর্তে লিকুইডের ড্রপ মেজার করব, দ্যাট ওয়েট অফ দ্য ড্রপ, the weight of the drop এটা is measured and সেখান থেকে আমরা সারফেস টেনশন অফ লিকুইড এটা is determined। এই মেথডটা খুব ইজি, মানে আগের থেকে অনেক ছোট। এ পর্যন্ত সবার ঠিক আছে? তাহলে এই যে ওয়েট অফ দ্য ড্রপ ইজ মেজার্ড, সেখান থেকে এটা পাবো। এবার তুমি বলো তো, এই যে দেখো যখন একটা ক্যাপিলারি থেকে লিকুইড পড়ে, এই দেখো একটা ক্যাপিলারি, এই ক্যাপিলারি থেকে দেখো যখন একটা লিকুইড ছেড়ে পড়ছে, ধরো এইটা আমার একটা ড্রপ, এখানে দেখো আপওয়ার্ড ফোর্স তার কি, এখানেও দেখো লিকুইডটা আছে, এখানেও দেখো লিকুইডটা আছে, তাহলে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য আমরা কি হয়, দেখো আপওয়ার্ড ফোর্স ডিউ টু তার সারফেস টেনশন আর ডাউনওয়ার্ড ফোর্স তার ওয়েটের জন্য কাজ করে, তাই তো? তাহলে দেখো যখন একটা ড্রপ উৎপন্ন হলো অ্যাট দ্য মাউথ অফ দ্য টিউব, এই ক্যাপিলারি মুখে একটা ড্রপ তৈরি হচ্ছে, তখন আপওয়ার্ড ফোর্স তার সাবটেনশনের জন্য কত হয়, একটু আগে আমি বার করেছি 2πr ইনটু গামা কস থিটা। তাহলে এখানে বলতে পারি যে when a drop is formed কোথায়, at the mouth of the capillary, যখন ক্যাপিলারি মুখে একটা ড্রপ উৎপন্ন হলো, then upward force due to surface tension সেটা মান কত হয়, দেখো আমরা 2πr ইনটু দেখো গামা কস থিটা আগেই পেয়েছি। আমি যদি কনসিডার করি যে থিটার মানটা খুব স্মল, যে ইফ থিটা ইজ ভেরি স্মল, থিটা দেখো যদি খুব স্মল হয়, মানে থিটা যদি টেন্স টু 0 ডিগ্রি হয়, তখন দেখো দেন এই কস থিটা পার্টটা দেখো টেন্স টু 1, তখন দেখো আমরা আপওয়ার্ড ফোর্স কত পাবো, অতএব আপওয়ার্ড ফোর্স
আপওয়ার্ড ফোর্স দেখো আমরা 2πr ইন্টু গামা। অ্যাকচুয়ালি দেখো যখন লিকুইডটা তৈরি হয় না, ড্রপটা তৈরি হয়, তখন ওই ড্রপের সঙ্গে ক্যাপিলারি যে সার্কামফারেন্স পরিধি বরাবর যে লিকুইডগুলো থাকে ক্যাপিলারির মধ্যে, তাদের সঙ্গে দেখো একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকে। আপওয়ার্ড ফোর্স এর মান দেখো 2πr ইন্টু গামা পেলাম, এটা 1 নম্বর। ডাউনওয়ার্ড ফোর্স কত হয় তার ওয়েটের জন্য mg। ডাউনওয়ার্ড ফোর্স ডিউ টু ওয়েট, এটা দেখো mg। এখানে এমটা কি, মাস অফ ইচ ড্রপ, দেখো মাস অফ প্রত্যেকটা ড্রপের মাস কত, তাহলে এটাই আমার দেখো 2 নম্বর ইকুয়েশন। তাহলে ব্যালেন্স কন্ডিশনের জন্য কি ইকুয়াল করে দাও, at the balanced condition আমার দেখো এই 2πr ইন্টু গামা সমান mg, তাই না? তাহলে এখানে দেখো কি, দেখো যে মাসটা, তাহলে এখানে দেখো আমরা মানে মেনলি এখানে দেখো গামা সমান দেখো mg বাই 2πr বলবো, mg বাই 2πr, ঠিক আছে গো? তাহলে এই ফর্মুলা দেখো আমরা ইউজ করতে পারি একবার নোনের জন্য একবার আননোনের জন্য, মানে তুমি সেম ক্যাপিলারি ইউজ করছো। এই সবাই আছো তো নাকি গো, শুনতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে দেখো আমরা এবার সেম ক্যাপিলারি ইউজ করে একটা নোন লিকুইড নিয়েছি যেমন ওয়াটার, আর একটা আননোন লিকুইড যেটা তোমাকে পরীক্ষার সময় দেওয়া হয়েছে, দিয়ে তুমি সেম ক্যাপি ইউজ করে তুমি এই গামার মানটা বার করছো। তাহলে দেখো আমি যদি এখন বলি যে নোন, এখানে একটা নোন, এখানে দেখো একটা আননোন লিকুইড, তাহলে এর জন্য দেখো সারফেস টেনশন যদি আমি এরকম বলি যে সারফেস টেনশন দেখো গামা 1, এর যদি গামা 2 হয়, মাস অফ ইচ ড্রপ, এটা দেখো m1, এর বললাম m2। তাহলে দেখো আমরা এর জন্য কি পাবো, দেখো গামা 1 সমান দেখো m1g বাই 2πr, এই গামা 2 সমান দেখো m2g বাই 2πr, তাহলে অনুপাত করে দাও। তাহলে গামা 2 বাই গামা 1 দেখো এটা সমানুপাতিক আছে m2 বাই m1, তাহলে এখান থেকে আমরা গামা 2 সমান গামা 1 ইন্টু দেখো m2 বাই m1 পাচ্ছি। আগের থেকে দেখো ফর্মুলাটা অনেক ইজি। তাহলে 1 নম্বর যদি আমার ওয়াটার হয়, তাহলে দেখো গামা আননোন, এখানে গামা ওয়াটার, এখানে m ফর আননোন বাই m ওয়াটার। তাহলে এই ফর্মুলা ইউজ করে দেখো আমরা কি আরো ইজিলি দেখো মাপতে পারবো, কারণ এখানে দেখো ওই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থিটা বা রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি এই টার্মটা দেখো নেই। তাহলে এখানে ইফ গামা ওয়াটার m আননোন আর m ওয়াটার যদি এগুলো দেখো আর নোন, দেন গামা আননোন এটা ক্যান বি ক্যালকুলেটেড। কিন্তু এখানেও একটা ডিফিকাল্টি আছে, আগের থেকে সহজ কিন্তু ডিফিকাল্টি কি বলতো, প্রত্যেকটা ড্রপের মাস মেজারমেন্ট করতে হবে। এই প্রত্যেকটা ড্রপের মাস মেজারমেন্ট করাটা আমাদের কাছে কিন্তু খুব, কারণ একটা ড্রপের সাইজ তো খুব ছোট গো, আবার ক্যাপিলারি থেকে একটা ড্রপ পড়ছে সেটা আরো ক্ষুদ্র, তাই এইটা মেজারমেন্ট করা আরো ডিফিকাল্ট। তাই আমরা এই মেথডটাকেও অ্যাভয়েড করে চলবো, বুঝতে পারলে? It is very difficult to measure the mass of
the mass of each liquid, each drop of liquid. It is very difficult to measure the mass of each drop of liquid. তাই এটাকেও আমরা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে এই মেথডটাকেও অ্যাভয়েড করব, কিন্তু এগুলো তোমাদের জানতে হবে নিউমেরিক্যাল প্রবলেমের জন্য। তাহলে কারণ কি একটার পর একটা ডেভেলপ করেছে তো সায়েন্স এভাবেই মানে আরো অ্যাডভান্স হয়ে গেছে। তাহলে সো উই অ্যাভয়েড, কারণ এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসবে, উই অ্যাভয়েড দিস মেথড। আমরা সব থেকে সহজ মেথড অ্যাপ্লাই করি কেমিস্ট্রি ল্যাবরেটরিতে, যেটা 3 নম্বর, এর পরের দিন বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে কি 3 নম্বর আসছে ড্রপ নাম্বার মেথড। ড্রপ নাম্বার মেথড, এইটা আমরা ইউজ করব সব থেকে সোজা। আজকে থাক, এটা না পরের দিন বলবো, না কি গো? ঠিক আছে, হলে বলবে। এই চ্যাপ্টারটা, এই টপিকটা বা সারফেস টেনশনটা আর একটা ক্লাস দিলে আমার কভার হয়ে যাবে। ঠিক আছে, যে তারপরে আমি ভিসকোসিটি চ্যাপ্টার, এগুলো খুব ছোট ছোট চ্যাপ্টার। তারপরে তোমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাস আছে, সেটা বলবো, দিয়ে সবার শেষে থার্মোডাইনামিক্স পার্টটা যাব। এটা নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ, নেক্সট ক্লাস কবে নেবো আমি আবার জানিয়ে দেবো। আপাতত যদি সবাই মানে আজ তো দেখছি মাত্র এই কজন ক্লাস করছে, আমি আপাতত এই বুধবার শুক্রবার, বুধবারটাকে আমি আবার শুক্রবার দিন অল্টারনেট আবার রিপিট করবো এটাকে। তোমাদের যদি কারো কিছু ডাউট থাকে সেটা আবার শুক্রবার দিন ক্লাসে জয়েন হতে পারো, হয়ে বলতে পারো। হ্যাঁ, কিন্তু শুক্রবারের পর আর রিপিট করবো না। তাহলে এটা থাক, যে এই ক্লাসটা আমি লিখে দিচ্ছি, যে এই ক্লাসটা ফ্রাইডে বেলা 11:30 AM থেকে রিপিট করবো। হ্যাঁ, খুব প্রবলেম এই রাতের দিকে পড়ানো, এখন প্রত্যেক দিন ঝড় বৃষ্টি দেখাচ্ছে, তাই আমাকে কিছু করার নেই, বেলার দিকেই পড়ে পড়াতে হবে। কারণ আজকেও দেখো তোমাদের সন্ধ্যের দিকে বলছে নাকি ঝড় বৃষ্টি হবে, কি করবো বলো? কলেজ এই বিক্রমিত আছে না পালিয়েছ? আছি স্যার। কলেজে ক্লাস চলছে? না হয়নি, হবে বলে তো দেওয়া ছিল যে আজকে থেকে স্টার্ট হবে, কিন্তু তুমি ভাবলে কি করে হ্যাঁ তোমাদের মতো কলেজে ক্লাস নেবে অনলাইনে, তাও আবার সময়তে? হ্যাঁ, ওই দেখো না, ওই 2-1টা নিয়ে বলবে অনলাইন ক্লাস হয়েছে, দেখবে না। যাকে এটুকু পড়ো, আমি এই ক্লাসটাকে আবার শুক্রবার দিন রিপিট করবো, দিয়ে আবার তারপরে হ্যাঁ সন্ধ্যের দিকে ক্লাসগুলো এখন অ্যাভয়েড মানে বন্ধ থাকছে। হ্যাঁ, আর সামনের সোমবার দিনও আমি ক্লাস সন্ধ্যাবেলা, যদিও আকাশ পরিষ্কার থাকলেও আমি নিতে পারবো না, কারণ সামনের সোমবার বাড়িতে পুজো আছে। সেই সামনের সোমবার দিন আমি নিজে বন্ধ রাখছি। হ্যাঁ, ওই দিন হবে না, কিন্তু বুধবার দিন পয়লা বৈশাখ থাকলেও বুধবার দিন পড়াবো হ্যাঁ এই সময়টা। ঠিক আছে, পড়ো, আজ উঠি চলো। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে বলো। এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। হ্যাঁ, এটা থেকেও নিউমেরিক্যাল প্রবলেম। ওকে, সবাই ঠিক আছে?